শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরে এই কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর নাতি নাতনি যুক্ত করা হয়। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে, আর কি বিষয়টা কি, কেন হচ্ছে এই আন্দোলনটা, আর বোঝার চেষ্টা করব কোটা জিনিসটা কি। আমি পার্সোনালি এই ভিডিওটা আনতে চাচ্ছিলাম না, আমি ভাবছিলাম যে এটা বাংলাদেশের ম্যাটার, বাংলাদেশই বুঝবে। তবে এখন আর কি ভেবে দেখছিলাম যে আমাদের ইন্ডিয়ারও কোটা আছে বা অনেক দেশেরই এই কোটা ব্যবস্থা আছে। এখন এই কোটা জিনিসটা কি মানুষ অনেকে বোঝেও না, এই কোটা খায় না মাথায় দেয় না মাখে, অনেকে বোঝেই না। তো ভাবছিলাম যে এর উপরে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া দরকার, মানুষের অজানা কিছু তথ্য দেওয়া দরকার। তো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর পার্সোনালি আমার ইচ্ছা ছিল না এই ভিডিওটা আনার। আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু, সে কিন্তু আমাকে রিকোয়েস্ট করছিল যে দাদা এই টপিকের উপরে তুমি একটা ভিডিও নিয়ে আসো। তো সেই কারণেই মেনলি এই ভিডিওটা নিয়ে আসা। তো চলো আজকের ভিডিওটা শুরু করব আর সমস্ত কিছু বোঝার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের জন্য সারা দেশব্যাপী চলছে আন্দোলন। কেন এই আন্দোলন? কি রয়েছে কোটা ব্যবস্থায়? বাংলাদেশ ছাড়াও আর অন্য কোনো দেশে কি এ ব্যবস্থা রয়েছে? জানতে হবে আমাদের সমস্ত কিছু। বাংলাদেশের কোটা ব্যবস্থা জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে, কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশও মুক্তিযুদ্ধের পর থেকেই এ ব্যবস্থা শুরু হয়। স্বাধীনতার পর 1972 থেকে 76 সাল পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি 80% থেকে 76 নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% উন্নীত করা হয়। 1985 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়, বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা কোটা ও 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী। পরে 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু করে মোট কোটা দাঁড়ায় 56%। শুরু থেকেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরে এই কোটায় মুক্তিযোদ্ধার সন্তান এবং তারপর নাতি নাতনি যুক্ত করা হয়। মানে শুরুর দিকে মুক্তিযোদ্ধা যারা ছিল মুক্তিযোদ্ধা কোটা ছিল, পরে এবারে তাদের মানে সন্তান আবার নাতি নাতনি, বেশ একটা লম্বা প্রসেস আবার শুরু হয়ে যায়। মানে বেশ কোনো একটা মুক্তিযোদ্ধা যদি থেকে থাকে, তার ছেলে, তার মানে নাতি নাতনি, বেশ একটা মানে জটিল একটা প্রসেস চালু হয়ে যায় তারপর থেকে। মানে আমাদের ভারতের দিকে যদি দেখতে যাও, তাহলে ভারতে মানে এরকম যদি কারো কোটা থেকে থাকে, তাহলে তার যদি 3টে সন্তান থাকে বা 5টা সন্তান থাকে, তার মধ্যে যে কোনো একজন আর কি এই কোটা সুবিধা নিতে পারে। সেখানে তার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, বেশ একটা লম্বা প্রসেস কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাই। এক পরিবারের সব সদস্যই এসব কোটায় সুবিধা নিতে পারেন। শিক্ষা শুধু তাই নয়, এক পরিবারের সব সদস্য মানে মুক্তিযোদ্ধার ছেলে যদি 3টে হয়, তাহলে তারা 3জন পাচ্ছে, এবং তাদের নাতি নাতনি যদি 4-5টা করে থেকে থাকে, তো তারাও চাকরি পাবে। মানে চাকরি পাওয়ার জন্য যোগ্য যদি হয়, তাদের যদি মেধা সেই মতো থাকে, অবশ্যই তো সেই দিকটা বিবেচিত করে আর কি চাকরি পাবে। তো টোটালি জিনিসটা একটু যেন বেশি হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। ও চাকরি উভয় ক্ষেত্রে কোটা সুবিধা নেওয়ার ক্ষেত্রেও কোনো বাধা নেই। ভারতের কোটা ব্যবস্থা। দেশ ভারত সম্পর্কে জানা যাক। ভারতে মোট 5 ধরনের কোটা রয়েছে: উপজাতি কোটা, বিভিন্ন জাত ভিত্তিক কোটা, অন্যান্য অনগ্রসরের জন্য কোটা, অর্থনৈতিকভাবে দুর্বল এবং বিভিন্ন রাজ্য সংখ্যালঘু কোটা। এর মধ্যে উপজাতি কোটা 7.5%, জাত ভিত্তিক কোটা 15%, অর্থনৈতিকভাবে দুর্বল তথা দরিদ্রদের জন্য 10%, সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য 27% কোটা ভারতের সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় বিদ্যমান। তবে মোট 59.5% কোটা থাকলেও দেশটিতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা। একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারবে, এবং যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে, এই আমি এক্ষুনি বলছিলাম না যে একটা ফ্যামিলিতে একজন আর কি কোটা সুবিধা নিতে পারে। মানে একজনের যদি 2টো ছেলে থাকে, তাহলে একজন আর কি এই কোটা ব্যবস্থায় আর কি আওতায় পড়বে। এটাই হচ্ছে সেই বিষয়টা আর কি ভাই বললো, একটুখানি আগে শুনবো আমরা একটুখানি। তবে মোট 59.5% কোটা থাকলেও দেশটিতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা। একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারবে, এবং যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে, তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না।
মানে সেই পরিবারের ধরো একটু গরিব অবস্থা, মানে কি বলে না, দিন আনা দিন খাওয়া অবস্থা, সে তো আর চাকরি পর্যন্ত অপেক্ষা করে মানে কোটাটাকে টিকিয়ে রাখতে পারে না, মানে পড়াশোনা করাতে পারছে না। এইরকম যদি কোনো ফ্যামিলি থেকে থাকে, তাহলে এই যে কোটা মানে একটা ক্রেডিট বা একটা টোকেন তার কাছে আছে, সে চাইলে একবারই ব্যবহার করতে পারবে। সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারে কি, যে আমার ছেলে মেয়েকে আমি পড়াশোনা করাতে পারছি না, মানে যেহেতু একজন, তো সেই দুইজন বা তিনজন ছেলের মধ্যে একজনকেই পড়াশোনা করাতে পারবে। সরকার দায়িত্ব নিয়ে পড়াশোনা করাবে, যে যাবতীয় যত খরচা লাগবে সমস্ত কিছু সরকার বহন করবে। তবে কোটার দ্বারা যে চাকরি ব্যাপার ছিল, যেটা সরকার দায়িত্ব নিয়েছিল, সেইটা কিন্তু আর নেবে না কো। এটা হচ্ছে ভারতের ব্যবস্থা। এরপরে দেখবো পাকিস্তানের কোটা ব্যবস্থা। বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় পাকিস্তানে। দেশটিতে কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে। সরকারি চাকরিতে সমগ্র দেশ থেকে মাত্র 7.5% চাকরি মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে। বাকি 92.5% চাকরি বিভিন্ন অঞ্চলের জন্য সংরক্ষিত। সরকারি চাকরির জন্য সবচেয়ে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাব প্রদেশের জন্য। পাঞ্জাবের 50%, সিন্ধ প্রদেশের জন্য 19%, খাইবার পাখতুনখোয়ার জন্য 11.5%, বালুচিস্তানের জন্য 6%, গিলগিট বালিস্তানের জন্য 4%, আর আজাদ কাশ্মীরের জন্য রয়েছে 2%। এছাড়া সরকারি চাকরিতে পুরো আসন ব্যবস্থার উপরে 10% আসন নারীদের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। তবে আমরা এটা দেখলাম যে এখানে মানে যে কোটাগুলো আছে, এটা কোনো মানে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম মুক্তিযোদ্ধার জন্য, ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছিলাম যারা আর কি সরকারি কোনো আর কি 1900 কত সালের আগে যারা করেছে তাদের আর কি কোটা ব্যবস্থাটা তাদের আর কি কাজ করছে। এখনকার তো আর মানে এখন তো সময় পাল্টে গেছে, এখন আর সেসব হবে না। তো যাই হোক, এখানে পাঞ্জাবের বিষয়টা হচ্ছে, পাঞ্জাবে যে কোনো মানে একটা এরিয়ার আর কি নির্ধারিত করা রয়েছে যে এই এরিয়া থেকে এত জনকে চাকরিতে নিয়োগ দেওয়া হবে, বা এই এরিয়া থেকে এত জনের চাকরির পদ খালি আছে ওই এরিয়ার জন্যই আর কি। মূলত এটাই আর কি পাঞ্জাবের একটা ভালো দিক আমি দেখলাম। নেপালের কোটা ব্যবস্থা। নেপালের সরকারি চাকরিতে কোটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি সাধারণ কোটা যা 55%, অন্যটি সংরক্ষিত কোটা যা 45%। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মাদেশি, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য 1993 সাল থেকে আলাদা আলাদা ভাগ করা হয়েছে। মালয়েশিয়া কোটা ব্যবস্থা। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট 55% সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী। উচ্চশিক্ষা, চাকরি, স্বল্পমূল্য বাসস্থান সহ সকল ক্ষেত্রে 60% ভোগ করে এই জনগোষ্ঠী। বাকি 40% সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়েই প্রবেশ করতে হয়। সরকারি অর্থায়নে যে সকল বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সেখানে মোট সিটের 19% পায় চাইনিজরা এবং 4% ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী। বাকি সকল সিট মানে আমরা এখানে দেখলাম নিজের দেশ ছাড়াও এখানে ভারত এবং চাইনিজ এরাও কিন্তু এখানে চান্স পাচ্ছে। মানে এই দেশটা এতটা উন্নত যে শুধু নিজের দেশটাই নয়, এমনি বাইরের অন্যান্য দেশগুলোকে নিয়েও কিন্তু তারা চিন্তা ভাবনা করে। এটা আমার কাছে ভালো লেগেছে। উন্নত দেশ, উন্নত মানের বুদ্ধি তাদের, মালয় চিন্তা জনগোষ্ঠী ভাবনা। যারা ভূমিপুত্র নামেও পরিচিত। জাপানে কোটা ব্যবস্থা দেখব। বুরাকুমিন এবং কোরিয়ান সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য প্রদান করা হয়। এছাড়া ব্যক্তি মালিকানাধীন কিংবা বেসরকারি কোনো পণ্য এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। শুধু চাকরির ক্ষেত্রে নয়, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাপানে কম মুনাফায় ব্যাংক লোন, শুল্ক অব্যাহতি, এমনকি বিদ্যালয় ও কলেজে বিনা বেতনে লেখাপড়ার সুযোগও রাখা হয়েছে। এখানে মানে কোটা ব্যবস্থা এমনটা আমরা দেখছি
যে শুধুমাত্র যে আমরা ভারতের বেলা দেখেছিলাম যে শুধুমাত্র তুমি যদি কোটাটাকে ব্যবহার করো, তোমার কাছে একটা টোকেন আছে, সেটা তুমি যদি ব্যবহার করে ফেলো, মানে ধরো দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করা লোক, সে তার ছেলে মেয়েকে পড়াশোনাটাই করাতে পারবে এই কোটা ব্যবস্থাটাকে ব্যবহার করে। আর এখানে আমরা এই দেশের জন্য দেখছি যে শুধুমাত্র যে পড়াশোনা করাতে পারবে সেটা নয়, পড়াশোনা তো তারা করাতে পারছেই, এবং সেই সাথে আবার চাকরির ব্যবস্থাটা হচ্ছে। বিষয়টা আমাদের ভারতেও এটা করার দরকার ছিল, মানে পড়াশোনা করবে ঠিক আছে, পরে যদি চাকরি না হয় তাহলে ব্যাপারটা কি হলো, লাভটাই কোথায় থাকলো আর। চলো, বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা পর্যালোচনা করলে একটি বিষয় সুস্পষ্ট প্রতীয়মান হয় যে কোটা বরাদ্দের অনুপাতটি একটি চলমান প্রক্রিয়া। অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোটা বরাদ্দ করা হয় বিধায় সময়ের সাথে সাথে ওই জনগোষ্ঠীর অবস্থার উন্নতি হলে বিভিন্ন সময়ে এ ব্যবস্থার সংস্কার সাধন করা হয়েছে। যাই হোক, এখানে মনে হয় ভিডিওটি শেষ হচ্ছে। ওকে, আমরা এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কোটা ব্যবস্থা দেখলাম, আর অনেক কিছু এখানে বোঝার চেষ্টা করলাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। একটা জিনিস আমি দেখেছি, আমরা আমাদের মধ্যে অনেকেই এই কোটা জিনিসটা কি সেটাই জানে না, কোটা জিনিসটা খায় না মাথায় দেয়, সেটা বোঝেও না। তো যাই হোক, একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, হচ্ছে আমাদের বাংলাদেশের কোটা ব্যবস্থাটা সত্যি একটু যেন জীর্ণ জরাজীর্ণ অবস্থায় আছে। মানে একটা ফ্যামিলিতে যদি মানে 8-9 জন সদস্য থেকে থাকে আর সবাই যদি চাকরি পায়, এটা যারা আর কি কোটায় পড়ে, কোটা আইনের মধ্যে পড়ে, যাদের কোটা সিস্টেম আছে, আর যারা আর কি সাধারণ জনগণ, সাধারণ জনগোষ্ঠী, তাদের মধ্যে যদি কোনো সুযোগই তারা যদি না পায়, তাহলে তারা কি বেকার হবে? তারা মানে 90% মানুষ যদি বেকার হয়ে যায়, তাহলে দেশের অবস্থাটা কি হবে? মানে যেখানে 73% মানুষ কোটার আওতায় পড়ে, বাংলাদেশের জনসংখ্যাও তো কম নয়। এইবারে দেখা গেল কি মানে যারা আর কি কোটার মধ্যে পড়ে, যারা মুক্তিযুদ্ধের সময় লড়াই করেছিল, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি ধরো তেমন একটা নেই, যতটা আছে মেধা কম বেশি এরকম আছে, তো সবাই ধরো চাকরি পেল না। এবারে যারা সাধারণ জনগোষ্ঠী, যারা পড়াশোনা করেছে, অনেক মেধাবী, তাদের মধ্যে অনেক মানুষ কিন্তু মেধাবী হবে। এবারে তারা তো তাদের জায়গাটাই তো পাচ্ছে না যে চাকরি করবে, তাদের জন্য তো জায়গা বরাদ্দ নেই, পদ খালি নেই, তো তারা কিভাবে চাকরি পাবে? এই জন্যই তো বেকার হচ্ছে 90% মানুষ। তখন এইবারে এই যে আন্দোলন, এই যে সমস্ত কিছু আমরা দেখছি, এটা কিন্তু তারই ফলস্বরূপ আমাদের চোখে কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছে। এইবারে আমাদের শুধু যে মুক্তিযোদ্ধাদের নিয়ে চিন্তা করতে হবে সেইটাই শুধু না, আমাদের বাকি সাধারণ জনগোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়েও চিন্তা করা উচিত। তারা কি করবে? তারা কি ভাই মানে যেভাবে জন্মেছে সেইভাবে মারা যাবে, নাকি তারা জীবনে কিছু করবে, কেউ কিছু করে খাবে? দেশের চাকরি শুধু মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের দিয়ে দিলে হয়ে যাবে? আর বাকি মানুষ কোথায় যাবে, কি করবে তারা? সব দিকে বিবেচিত করে একটা মানে সিদ্ধান্তে আসা উচিত, আমার যেটা মনে হয়েছে। বাকি সমস্ত দেশগুলোর তবু আছে, একটা রীতি আছে, তারা একটা জিনিস মেনে চলে, কি সবাইকে সুযোগ দেয়, তারা মানে কম বেশি সব দিকটা তারা মেনটেন করে, সব দিকটা বুঝে তবে একটা সিদ্ধান্তে আসে। বাংলাদেশের ক্ষেত্রে দেখলাম একটু আলাদা, একটু ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। ধরো মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধ করেছিলেন, তিনি তো কবে ধরো মারা গেছেন, ধরো সেই 1900 কত সালের যুদ্ধ হয়েছে। যাই হোক, তার নাতি নাতনি মানে এখনকার মানে জেনারেশন, তার হয়তো সামনে আরো এক জেনারেশন, তারা এখনো চাকরি পেতে থাকবে। আর বাকি জেনারেশন যারা আছে, বাকি যে সাধারণ জনগোষ্ঠী, তারা তাহলে কোথায় যাবে? সব দিক তো ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। যাই হোক, কোটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আর যারা এখনো কিছু বুঝতে পারোনি, তারা অবশ্যই কিন্তু ইউটিউবে অহরহ ভিডিও আছে, তোমরা দেখে তোমাদের জ্ঞান আরো বাড়িয়ে নিতে পারো এই সম্বন্ধে। তো চলো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।